নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। অভিনবত্বের ছোঁয়া, বাঁশের মধ্যে কারুকার্য বিশিষ্ট খুঁটি পুজোর আয়োজন। দিশারি ক্লাবের দুর্গোৎসব এবার ৬২তম বছরে পদার্পণ করতে চলেছে। বাঁশেও বিপদ, ডেঙ্গু ঠেকাতে বাঁশের মুখ বন্ধ কর্মসূচি শুরু করল জলপাইগুড়িতে। এবার আসছে বিস্তারিত সংবাদে। অভিনবত্বের ছোঁয়া, বাঁশের মধ্যেই কারুকার্য বিশিষ্ট খুঁটি পুজোর আয়োজন। দিশারি ক্লাবের দুর্গোৎসব এবার ৬২তম বছরে পদার্পণ করতে চলেছে। তার আগে অনুষ্ঠিত হয়ে গেল খুঁটি পুজো। জলপাইগুড়ি সদরের ক্লাবগুলির মধ্যে অন্যতম দিশারি ক্লাবের দুর্গাপুজো। এবার তাদের পুজো ৬২তম বছরে পদার্পণ করছে। প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির, যাতে থাকবে কয়েক হাজার মডেল। আর রথের পরের দিন খুঁটি পুজোর মাধ্যমে এই ক্লাবের পুজোর শুভ সূচনা হয়ে গেল। ক্লাবের সকল সদস্যদের দেখা যায় খুঁটি পুজোতে অংশ নিতে। মূলত দিশারি ক্লাব প্রত্যেক বছরই অভিনব চমক দিয়ে জলপাইগুড়িবাসীর মন জয় করে। এবারেও সেই ধরনের কোনো কিছু আইডিয়াই তাদের মাথায় থাকছে বলে মনে করছেন দর্শকরা। তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির তৈরি করে সকলের মন পুনরায় জয় করার কথা জানিয়েছেন ক্লাবের সদস্যরা। দুর্গোৎসবের খুঁটি পুজো এবারে শহরবাসীকে কি উপহার দিচ্ছেন পুজোয়? কত বাজেট, কোথাকার শিল্পীরা আর কি হবে? আমাদের হচ্ছে ৬২তম বর্ষে আমরা করতে চলছি মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির। এই মন্দির তৈরি করতে আমাদের এবং সম্পূর্ণ পুজো শেষ করতে ৩৫ লক্ষ টাকা বাজেট থাকতে হয়েছে। কোথাকার শিল্পীরা করবে আর কি? শিল্পী হচ্ছে ডেকোরেটর হলো মালদার, আর প্রতিমা তৈরি করছেন হচ্ছে নবদ্বীপের, আর আলোকসজ্জা জলপাইগুড়ি। মানে মন্দির কত ফুট হবে, কি দিয়ে তৈরি হবে? হাইট হবে ১১২ ফিট এবং চওড়ায় ৯০ ফিট। আর মন্দিরে তৈরি করতে যে সমস্ত কাঠ বাঁশ যেগুলো লাগছে, সঙ্গে থাকছে হচ্ছে মূর্তি। যেই মূর্তিগুলো প্রায় ৩৫০০ মতো মডেল আছে, সেগুলো সব ফাইবার দিয়ে তৈরি। কিসের মডেল এগুলো? বিভিন্ন দেবদেবতার মডেল যেগুলো আছে। আর পুজোর ৪ দিন ব্যাপী কি থাকবে? সাংস্কৃতিক অনুষ্ঠান? ৪ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, বিভিন্ন আর্ট কম্পিটিশন থাকবে, তার দুস্থদের কিছু পোশাক বিতরণ থাকবে। আর থাকছে যেটা হচ্ছে নবমীর দিন যে আমাদের যে প্রসাদ বিতরণ নরায়ণ সেবা, সেটা হবে। অমিত বণিকের রিপোর্ট। বাঁশেও বিপদ, ডেঙ্গু ঠেকাতে বাঁশের মুখ বন্ধ কর্মসূচি শুরু হলো জলপাইগুড়িতে। জুন মাসের শেষে এসে আক্রান্তের নিরিখে জলপাইগুড়ি জেলায় রীতিমতো সেঞ্চুরি হাঁকিয়েছে ডেঙ্গু। আক্রান্তের সংখ্যা ১০০ পার। সবথেকে বেশি আক্রান্ত হয়েছেন জলপাইগুড়ি সদর ব্লক ও রাজগঞ্জ ব্লক এলাকায়। শহর এলাকাতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় বাড়ি বাড়ি কর্মসূচিতে জোর বাড়ানো হচ্ছে। জমা জল দেখলেই পরিষ্কার করে দিচ্ছেন স্বাস্থ্য বিভাগের সাফাই কর্মীরা। তার জন্য বাড়তি কর্মী নিয়োগ হয়েছে। সবথেকে বেশি নজর থাকছে বাঁশে। জলপাইগুড়ি জেলায় বাঁশের ব্যবহার সবচেয়ে বেশি। স্বাস্থ্য দপ্তরের সমীক্ষার রিপোর্ট বলছে, বাঁশের কাটা মাথায় জমা জলে দ্রুত বংশ বিস্তার করছে মশা। বাড়ির মালিককে সচেতনের পাশাপাশি বাঁশের কাটা অংশ দেখলেই মাটি বা বালি দিয়ে তা ভরাট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে শহর এলাকাগুলিতেও চলছে লাগাতার অভিযান। বাড়ি বাড়ি চলছে সতর্কতা অভিযান। বাড়ির ভিতর দীর্ঘদিনের জঞ্জাল এবং পরিত্যক্ত জিনিসপত্র ফেলে রাখলে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হচ্ছে। তবে নির্দেশ অমান্য করলে পুরো আইন মেনে প্রায় লাখ টাকা জরিমানা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাম্বু ফিলিং বলতে অনেকেই জানে না যে বাম্বু ফিলিং যে গিট অব্দি তার থেকে ৬ ইঞ্চি ৮ ইঞ্চি ১০ ইঞ্চি যে হোলটা হয়ে থাকে, ওখানে বৃষ্টি পরিষ্কার জল হলে পরে এখানে মশা। এবং আমরা জানি যে ডেঙ্গুর যে মশা, এটা সবসময় পরিষ্কার জলে, ড্রেনে কখনো ডিম পারে না। তো অনেকে ধারণা নেই, এই সম্বন্ধে আমরা ট্রেনিং এর সময় বলে দিচ্ছি এবং মাইকিংও করেছি। প্রত্যেকটা জলপাইগুড়ি শহরের নাগরিকদের বলা হয়েছে যে এই ধরনের কন্টেনার ওপেন থাকলে পরে সেটা বালু দিয়ে ভরে দিন। ঠিক আছে, আমরা দেখেছি
বলার পরে অনেকে করেছে, অনেকে করেনি, অনেকে প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় বা পুরোনো কৌটো দিয়ে ঢেকে দেয়, যাতে কোনোভাবে জল জমতে দেওয়া যাবে না, পরিষ্কার জল। অবশ্যই আমরা আমরা যখন ফিল্ডে বেরোই, আজকে কোথাও কোনো গ্যাপ থাকলে পরে সেটা আমরা নিজের হাতে ইনস্ট্যান্ট আমাদের ডিস্ট্রয় করতে হয়। নোটিশ করা হয়েছে, প্রত্যেকটা আমরা মাইকিং করেছি, অ্যাওয়ার করছি, এবং আমাদের মেয়েরা বাড়ি বাড়ি যাচ্ছে, হাউস টু হাউস, তারা প্রত্যেকটা বাড়িতে বলছে স্ক্র্যাপ মেটেরিয়ালস, এই যে ভাঙাচোরা স্ক্র্যাপ মেটেরিয়াল জমিয়ে রাখে, প্রত্যেকটার মধ্যে কাপে ভাঙা শিশি, ডাবের খোল, ডিমের খোল, বেশি না 5 থেকে 10 ml জল হলে পরে সেখানেই ডেঙ্গুর মশা টের পাবে। এই জন্য আমাদের A to Z প্রত্যেকটা বাড়িতে বলা হয়েছে, সচেতন করা হয়েছে। কমিশনাররা জানে, কমিশনার বারবার বলছেন, 25টা ওয়ার্ডে মাইকিংও করা হয়েছে। এটা কন্টিনিউ প্রসিডিউর চলবে। দেখুন, একটা বিষয় হচ্ছে কি, আমাদের এই পুরো জলপাইগুড়ি জেলা বলুন বা আমাদের ডুয়ার্স রিজিয়ন বলুন, এখানে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু বাঁশের একটা আধিক্য দেখাই যায়। এবার এই বাঁশের দুরকম প্রবলেম থাকে। একটা হচ্ছে আপনার ওই বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে আনার পরে যে তার মাথা থাকে, সেটাও ব্যাম্বু ইন্টারনোড। এবার সেটা নিয়ে এসে কোথাও বেড়া দেওয়া হলো, কোথাও এরকম অর্নামেন্টালি সাজিয়ে রাখার জন্য আপনার বাঁশের কাটা মাথা রয়ে গেল। সেই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টির জল জমার পর সেই জায়গাগুলো আমাদের এডিসের জন্য একদম আদর্শ প্রজনন স্থল। সার্ভেতে এসে পেলামও, তো তার জন্য ওই জায়গায় বলে দেওয়া হয়েছে যে এই জায়গাগুলোতে আমরা মানে প্রিভেনশনের জন্য যেটা করি, বর্ষাকাল তো চলে এসছে, বর্ষাকালে এইটা কিন্তু মাটি চাপা দেওয়া তো একরকম, কিন্তু ওর থেকে বড় কথা হচ্ছে এগুলো শুকনো সময় করে ফেলা উচিত আমাদের। শুকনো সময় যদি এগুলো করে ফেলি, তাহলে বর্ষাকালে এসে আর সেগুলোতে চাপ পড়ে না। কিন্তু আপাতত যে জায়গাগুলোতে আমরা ব্যাম্বু ইন্টারনোড পাচ্ছি, সেই জায়গাগুলোতে আমরা সব জায়গায় মাটি চাপা দিয়ে ভালো করে চেপে দিচ্ছি, যাতে জল না জমে। জল না জমলে সেখানে লার্ভাও হবে না, অনেকটা ইয়ে হবে। ডেঙ্গু যে অ্যাক্টিভিটিস, সেগুলো মধ্যে রয়েছে ভিসিটি ভিআরপি অ্যাক্টিভিটিস, হাউস টু হাউস আমাদের যারা আশা ওয়ার্কার তারা যাচ্ছে ফিভার সার্ভে, এবং এই যে ভিসিটি ভিআরপি অ্যাক্টিভিটিসের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাম্বু ইন্টারনোড হচ্ছে মাড ফিলিং বা স্যান্ড ফিলিং, ফেন্সিং, যে বাম্বু ফেন্সিং যে বাড়িগুলো রয়েছে, বেশিরভাগই তো এখানে চা বাগান এবং জনবস্তি আমাদের ফরেস্ট এরিয়াতে রয়েছে। তাদের যে বাড়ির চারপাশে সেটা হচ্ছে বাম্বু দিয়ে তৈরি আর কি ফেন্সিং ওয়ালগুলো, যার জন্য এখানে রেগুলার প্রতি বছরই এগুলো চেঞ্জ করে, এবং প্রতিবারই এই বৃষ্টি হয়, এবং সেক্ষেত্রে আমাদের যে ওই যে জল জমে সেখান থেকেই ডেঙ্গু মশার হচ্ছে উপদ্রবটা বাড়ে আর কি, ডেঙ্গু ব্রিডিং স্পেস। জেলার মধ্যে কিন্তু এখন মানে কোনো এরকম অবস্থা নেই খুব সিরিয়াস হয়ে গেছে। যা কেস আছে ছড়িয়ে ছুটে আছে, কিন্তু আমরা সঙ্গে সঙ্গে যেখানে যেখানে কেস হচ্ছে আমরা সঙ্গে সঙ্গে ওখানে অ্যাক্টিভিটি করছি। প্লাস আমাদের প্রিভিয়াস ইয়ারের মানে যেটা বেসিস আমরা দেখছি, যেটা হটস্পট আছে ওখানে আমরা কিন্তু স্পেশাল টিম করছি। এছাড়া আমাকে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে আর সুডা থেকে আমরা একটু অ্যাডিশনাল ম্যান পাওয়ারও পাই ফর 3-4 মান্থ, ওটা আমরা স্টার্ট করে দিয়েছি। আর স্পেশাল ফোকাস আছে আমাদের বাড়ি বাড়ি গিয়ে, আমাদের কেন কি বাড়ি বাড়িতে গিয়ে আমরা সচেতন করতে হবে। অ্যাক্টিভিটি ভালো করে হচ্ছে, কিন্তু মানুষকে সচেতন হতে হবে, পাবলিককে নিজে থেকে একটু দায়িত্ব নিতে হবে, নিজের বাড়িকে পরিষ্কার করতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। এখন 100 পিনাকি শীলের রিপোর্ট। উত্তর আলতা গ্রাম কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনের জয়ী হল সিপিআইএম সমর্থিত প্রার্থীরা। গত রবিবার এই সমবায় সমিতির নির্বাচন হয়, যার 9টি আসনের মধ্যে 8টিতেই জয়ী হয়েছে সিপিআইএম সমর্থিত প্রার্থীরা। আর এতেই খুশিতে ভরে ওঠেন রবিবার ওই এলাকায় বিজয় মিছিল করে সিপিআইএম এর কর্মকর্তারা। দীর্ঘদিন বাদে লাল আবির খেলায় মেতে উঠলেন সিপিআইএম এর সকল কর্মী সমর্থকরা। রীতিমতো ব্যান্ড পার্টি নিয়ে বাজি পটকা ফাটিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠেন মিছিলে অংশগ্রহণকারীরা। সিপিআইএম নেতৃত্ব জানায়, মানুষের রায় পরিবর্তন হতে শুরু করেছে। এই এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত হলেও তাদের ভোট তৃণমূল নিজেদের ঘরে তুলতে পারেনি। মানুষ এখন জাতপাত ধর্মকে নিজেকে ভোট দেয় না, মানুষ ভোট দেয় নিজের ভবিষ্যৎ এবং উন্নয়নকে সামনে রেখে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সিপিআইএমই একমাত্র বিকল্প। আর বিভিন্ন সমবায় সমিতির নির্বাচন থেকে রাজ্যে ফের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন সমবায় সমিতিতে সিপিআইএম এর এই সাফল্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও আগামী বিধানসভা নির্বাচনে এই সব নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব পড়বে না বলে দাবি শাসক দল তৃণমূল কংগ্রেসের।
এর হচ্ছে আলতাগ্রাম সমবায় সমিতির বিজয় মিছিল ছিল। সেই আলতাগ্রাম ইলেকশন যেটা হয়েছিল, সেই ইলেকশনে আমরা 9 জনের মধ্যে 8 জন আমরা ভোট প্রার্থী জিতেছিলাম। সেই উপলক্ষে সকলের একটা আবদার ছিল, একটা বিজয় মিছিল করতে হবে, তাই আজকে বিজয় মিছিলটা করা হয়। কোথা থেকে শুরু হয়? এটা শুরু হয়েছিল আমাদের জোরধাপ বিএপি স্কুল থেকে, এবং সেটা কল্যাণ সংঘ থেকে মুড়ির মিল মুক্তার মাস্টারের বাড়ি পর্যন্ত এটা আজকে কর্মসূচি ছিল। বহুদিন পর লাল আবির দেখা গেল, কি বলবেন? না, অবশ্যই আমাদের খুব ভালো লাগছে যে আজকে প্রচুর মানুষ আমাদের সঙ্গে হেঁটেছে। এটাই ভবিতব্য আমরা মনে করি, কারণ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যে অবস্থাটা এই মুহূর্তে চলছে, তাতে আমার মনে হয় এই লাল আবিরটা স্বাভাবিক। আর একটা কথা আমি জানাই আপনাদের, সেটা হচ্ছে আমাদের এই মাগুরমারি 2-তে অলরেডি আমাদের 2 জন পঞ্চায়েত আমাদের আছে সিপিএম এর পক্ষ থেকে। সুতরাং আমাদের এই এলাকা একটা দুর্গম ঘাঁটি বলতে পারে। সামনেই তো নির্বাচন, অবশ্যই আমাদের যে বিধানসভা নির্বাচন আসছে, সেটার একটা বড় প্রভাব আমাদের এই ইলেকশনটার থেকে পড়বে। কারণ যেটা আমরা সাধারণত একটা শাসক দল একটা প্রচার করার চেষ্টা করে, যে সংখ্যালঘু ভোট মানেই হচ্ছে তাদের একটা সম্পত্তি। আজকে আমাদের এখানকার যে 991 জন ভোটার ছিল, তার মধ্যে 50%-এরও বেশি হচ্ছে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়। তারা দুহাত তুলে এখানে আমাদের সাপোর্ট করেছেন। বিশেষ করে এখানে বিজেপি তারাও ক্যান্ডিডেট দিয়েছে। তারা ভেবেছে, একটা প্রচার চালানোর চেষ্টা করেছে যে নো ভোট টু মুসলিম, ভোট দেওয়া যাবে না, এরকম জাতিগত একটা প্রচারও কিন্তু এখানে চলছিল। সেই জায়গার থেকেও আমরা বেরিয়ে এসেছি। সুতরাং এটা প্রমাণিত হয় আলতাগ্রাম এই যে সমবায় উন্নয়ন সমিতির যে ভোট, এটা একটা নতুন দিশা দেখালো বলে মনে করি। ধীমান রায়ের রিপোর্ট। বর্ষাকালে জঙ্গল এলাকায় বিদ্যুতের তার ঝুলে বন্য জন্তুদের জীবনহানির আশঙ্কা থেকে যায়। বন্যপ্রাণীদের জীবন রক্ষার কারণে বিশেষ উদ্যোগ নিল বৈকুণ্ঠপুর বন বিভাগ। সেই কারণে বন সুরক্ষা কমিটির সদস্যদেরকে নিয়ে বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হলো রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটায়। রবিবার বৈকুণ্ঠপুর ডিভিশনের 4টি রেঞ্জের অধীন যে সকল বন্য সুরক্ষা কমিটির সদস্য রয়েছে, তাদেরকে নিয়ে বিশেষ বৈঠক করা হলো রাজগঞ্জ ব্লকের আমবাড়ি ফালাকাটা বিশ্ব বাংলা মুক্ত ভবনে। উপস্থিত ছিলেন বন আধিকারিক রাজীব লামা, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়, বৈকুণ্ঠপুর ডিভিশনের আমবাড়ি ফালাকাটা, বেলাকোবা, ডাবগ্রাম সহ 4টি রেঞ্জ অফিসার, পুলিশ, বিদ্যুৎ বিভাগের আধিকারিক, বিভিন্ন এনজিও সদস্য সহ বন্য সুরক্ষা কমিটির সদস্যরা। এই বিষয়ে বৈকুণ্ঠপুর ডিভিশনের এডিএফও রাজীব লামা জানায়, মূলত বর্ষাকালে বন্য এলাকায় বিদ্যুতের তার ঝুলে পড়ে। এর ফলে বন্যপ্রাণীদের জীবনহানি হতে পারে। বন্যপ্রাণীদের রক্ষার জন্য বন সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর এবং বন দপ্তর ও পুলিশের আধিকারিক, বিধায়ক সহ বন সুরক্ষা কমিটির সদস্যরা। একটা প্রোগ্রাম ছিল, এটা হচ্ছে অ্যান্টি ইলেকট্রিফিকেশন সেল মিটিং, যেটা হচ্ছে আমাদের মনসুনের আগে একটা মিটিং করতে হয়। যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট, পুলিশ, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত আর বিভিন্ন জিএফএমসি আর প্লাস লোকালসকে দিয়ে আমরা একটা মিটিং করি, যে বর্ষার কালিয়ারে যে দেখতে পাচ্ছেন আপনার লাইন ঝুলে যায়, সে কোনো হাতির ডেথ এরকম যেন না হয় বলে আমরা ওদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম। আর প্লাস অ্যাওয়ারনেসও ছিল। আজকে এখানে ছিল আমবাড়ি, ডাবগ্রাম, সালুগাড়া আর বেলাকোবা। একটা অভিযোগ এসলো, লাইন ঝুলে রয়েছে। হ্যাঁ, আমরা ওটা প্লেস করেছি। আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট যেটা ম্যাডাম আসছিলেন, তা ওনারা বলেছি, ওনারা বলছে শীঘ্রই তো দেখে নেবে, আজকেই দেখে নেবে সেটা বলছে। আজকে গ্রামবাসীদের অ্যাওয়ার করা হলো বিষয়টা নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে আলোচনাও প্লাস ওদেরকে অ্যাওয়ারনেসও করা হয়েছে। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। সাপের কামড়ে ওঝা নয়, হাসপাতালে চলো। সচেতনতামূলক সাইকেল র্যালির আয়োজন আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার তরফ থেকে। আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার পক্ষ থেকে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। আলিপুরদুয়ার থেকে আসাম পর্যন্ত একটি সাইকেল র্যালির আয়োজন হয়। সাপের কামড়ে ওঝা নয়, হাসপাতালে চলো, গুরুত্বপূর্ণ এই বার্তা দেওয়া হয়। র্যালির মূল উদ্দেশ্য সাপের কামড় সংক্রান্ত বিষয়ে কুসংস্কার দূর করে আধুনিক চিকিৎসা প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা। এ সম্পর্কে র্যালির মাধ্যমে সংস্থার সদস্যরা লিফলেট বিতরণ এবং প্রজেক্টরের মাধ্যমে ভিডিও প্রদর্শন করেন এবং সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেন যে সাপের কামড়ে সময় নষ্ট না করে দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে গেলে জীবন রক্ষার পক্ষে তা অত্যন্ত জরুরি।
আজও বহু গ্রামাঞ্চলে সাপের কামড়ের পর রোগীকে প্রথমে ওঝার কাছে নিয়ে যাওয়ার প্রবণতা রয়েছে, অথচ বিষধর সাপ কামড়ালে ওঝা দিয়ে তার নিরাময় সম্ভব নয়, দেরি করলেই রোগীর মৃত্যু হয়। এ প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে। প্রতিটি ব্লকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন রাখা, প্রতিটি মহকুমা হাসপাতালে ডায়ালিসিস এবং ভেন্টিলেশনের সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ভেন্টিলেশনের অভাবে বহু রোগী মারা যান। এই সাইকেল র্যালিতে মোট 12 জন সদস্য অংশগ্রহণ করেন। তাঁদের এই উদ্যোগ শুধু সচেতনতা তৈরির পদক্ষেপ নয়, বরং বড় সামাজিক পরিবর্তনের বার্তা বাহক বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। শ্রমিক বিরোধী কেন্দ্রীয় সরকারের শ্রম কোডের বিরুদ্ধে 9 জুলাই সারা ভারত সাধারণ ধর্মঘটের সমর্থনে দেশ জুড়ে চলছে প্রচার। সেই ধর্মঘটকে সফল করতে রবিবার শহরের শিরিষতলায় পথসভা সংগঠিত হল। সিপিআইএম এর সদর পশ্চিম এরিয়া কমিটির পক্ষ থেকে এই বিশেষ কর্মসূচি করা হয়। শ্রম কোড বাতিল, রেল, কয়লা, ব্যাংক, বিমা সহ রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ, উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু করা, কৃষকের ফসলের ন্যায্য দাম, ওষুধ, বিদ্যুৎ এবং অন্যান্য দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং তীব্র বেকারত্বের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারকে ধিক্কার জানিয়ে পথসভায় বক্তব্য রাখেন নেতৃত্বরা। উপস্থিত ছিলেন ধ্রুবজ্যোতি গঙ্গোপাধ্যায়, তপন গাঙ্গুলি, শুভায়ু বল, শ্রমিক ভৌমিক প্রমুখ। সভাপতিত্ব করেন রঘুনাথ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ জিতেন দাস, এরিয়া সম্পাদক সুভাষিস সরকার প্রমুখ। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ির গান্ধী মোড়ে অবস্থিত বহুদিনের এবং বহু মানুষের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্যানাসিয়া ডায়াগনস্টিক আজকে ডেঙ্গুয়াচার চার্চ ময়দানে বিনামূল্যে একটি চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে। প্যানাসিয়ার সেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবাতে উপস্থিত হন ফিজিশিয়ান ডক্টর PN সাহা, ডক্টর অদিতি রায়, ডক্টর স্বাগতম ভট্টাচার্য, জেনারেল এবং লেপ্রোস্কোপি সার্জন ডক্টর সন্দীপ সরকার, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্চিতা দে প্রমুখ। প্যানাসিয়া ডায়াগনস্টিকের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সুগার পরীক্ষা করা হলো এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। প্যানাসিয়া ডায়াগনস্টিক ডেঙ্গুয়াঝাড় চা বাগান এলাকায় মানুষ এবং সমস্ত নাগরিকদের সুস্বাস্থ্য কামনা করে। এদিন 251 জনকে চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অন্যদিকে 5 জন চিকিৎসক মিলে রোগী দেখেছেন এখানে। পাশাপাশি বিতরণ করা হয়েছে বিনামূল্যে ওষুধ, সুগার, প্রেশার এবং ওজনও মাপা হয়। বাসিন্দা অলোক খারকো জানিয়েছেন, তাদের চা বাগানের মধ্যে এই পরিষেবা পেতে অনেকেই উপকৃত হচ্ছেন। বাইরে দেখতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, কিন্তু এখানে বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা পেয়ে ভালো লাগছে। আমি ওদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাবো যে ওরা বিনামূল্য চিকিৎসা করাচ্ছে, বিনামূল্যে ওষুধ দিচ্ছে আমাদের বাগানের মধ্যে। আমাদের পাহাড়পুর জিপি এটা 5 নম্বর 218/218। আমাদের গ্রামের লোক, বাগানের লোকের খুবই উপকার হচ্ছে, যাতে ওরা বাইরে দেখা টাকা লাগে, আমাদের এখানে বিনামূল্যে চিকিৎসা হচ্ছে, ওষুধ দিচ্ছে, আমাদের সুবিধা হচ্ছে, খুব সুবিধা হচ্ছে। এটা কোন বাগান? ডেঙ্গুয়াঝাড়? এটা আমাদের ডেঙ্গুয়াঝাড় টি গার্ডেন। অন্যদিকে এই বিষয়ে প্যানাসিয়া ডায়াগনস্টিক মার্কেটিং ম্যানেজার কমলেশ দত্ত জানিয়েছেন, এই চা বাগান এলাকার মানুষরা অসুখ চেপে রেখে চিকিৎসকের কাছে যেতে চান না। সাধারণ অসুখের জন্য মৃত্যুর হার অনেক বেশি। সেই কারণেই প্যানাসিয়া ডায়াগনস্টিকের পক্ষ থেকে এই বিশেষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। না, আসলে এই অঞ্চলের চা বাগান এই জায়গাগুলোতে এরা অসুখগুলোকে চেপে রাখে বা ঠিক সময়ে যায় না।
যার জন্য এদের অনেকে মানে সাধারণ অসুখ মৃত্যু হার খুব বেশি। সেই কারণে আমরা এই ডেঙ্গুয়াঝাড়ের হান্টুপাড়া অঞ্চল, কালিয়াগঞ্জ থেকে শুরু করে এদিকে পাতকাটা অঞ্চলে বিরাট জায়গা জুড়ে আমরা মাইকিং করেছি, সমস্ত পঞ্চায়েত সদস্যদের জানিয়েছি, আশাকর্মীদের জানিয়েছি। প্রচুর সংখ্যার মানুষ আসছেন। আমরা বিনামূল্যে এখানে চিকিৎসা পরিষেবা দিচ্ছি। আমাদের সঙ্গে এসছেন ডক্টর সন্দীপ সরকার, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন, ডক্টর রশ্মি ঠাকুর, ডেনবে গাইনোকোলজিস্ট, ডক্টর PN সাহা, ডক্টর স্বাগতম ভট্টাচার্য এবং ডক্টর অদিতি রায়, এরা ফিজিশিয়ান। মোট 5 জন ডাক্তারবাবু দেখছেন। আমরা ওষুধপত্র দিয়ে দিয়েছি, 90-95% ওষুধই আমরা এখান থেকে দিতে পারছি। আমরা ফ্রিতে সুগার টেস্ট এখানে করে দিচ্ছি, প্রেশার মেপে দিচ্ছি, ওজনও মেপে দিচ্ছি। 10:30টায় আমাদের শুরু হয়েছে রুগী দেখা। এখনও পর্যন্ত প্রায় 112-13 জন রুগী দেখিয়ে নিয়েছেন। আমাদের 2-2:30 পর্যন্ত চলবে। আমরা আশা রাখছি 200 থেকে 250 মানুষ যদি আসেন, আমরাও নিজেদেরকে ধন্য মনে করব। হয়তো এই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্যানাসিয়া ডায়াগনস্টিক দিতে পারছে। আসলে প্যানাসিয়া ডায়াগনস্টিক বহু মানুষের ভীষণ শ্রদ্ধার জায়গা, প্রিয় জায়গা, যেখানে ওনারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারদের দ্বারাও ভীষণভাবে সার্টিফাইড ডাক্তাররা পছন্দ করেন। সবার বহুজন প্রিয় বলতে পারেন। বিভিন্ন রক্ত, USG, আলট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্সরে, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে। বর্ষা ক্যালেন্ডারে এলেও বৃষ্টির তেমন দেখা নেই। জমির মাটি প্রায় শুকিয়ে গেছে। জমির পাট শুকোচ্ছে চোখের সামনেই। ধানের বীজ তলায় চারা গাছের বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু রোপণের উপযুক্ত সময়ে মাটি তৃষ্ণার্ত। এই চিত্র জলপাইগুড়ি সদর ব্লকের দাসপাড়া এলাকার, যেখানে প্রকৃতির বিরূপ আচরণে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। জল না থাকায় স্বাভাবিকভাবেই কৃষিকাজে বড়সড় প্রভাব পড়েছে। এখনই চারা রোপণ না করলে ফলনের ওপর মারাত্মক প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা। অন্যদিকে কৃত্রিম জল সেচের ব্যবস্থাও অত্যন্ত ব্যয়বহুল, যা সাধারণ কৃষকদের পক্ষে বহন করা ক্রমশই কঠিন হয়ে উঠছে। এলাকার কৃষক দুলাল রায় জানালেন, এই সময়টায় ধানের চারা রোপণ করতে না পারলে সারা বছরের ফলন ধ্বংস হয়ে যাবে। উত্তরবঙ্গে বর্ষা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলেও জলপাইগুড়ির কিছু কিছু অঞ্চলে এখনো পর্যন্ত আশানুরূপ বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী মঙ্গলবার থেকে জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই খবরে আশার আলো দেখছেন কৃষকরা। তাদের একমাত্র ভরসা এখন প্রকৃতি। স্থানীয় ফার্মার্স ক্লাবের তরফে দশরথ দাস জানালেন, ধান, পাট সহ একাধিক কৃষি কাজের জন্য এই সময় বৃষ্টি খুব প্রয়োজন। অথচ বর্ষা প্রবেশ করলেও সেভাবে বৃষ্টির দেখা মিলছে না। বর্তমানে এই যে বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন ধরে, তার জন্য কি সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা বৃষ্টির জন্য ধান বুনানো যাচ্ছে না, তার জন্য ভীষণ বয়স বাইরে যাচ্ছে। ওই জন্য চাক পারে জমি রেডি করে রাখতেছি। না পাট কাটানো যাচ্ছে না। যদি বৃষ্টি হয় তাহলে আপনাদের কি সুবিধা হবে? এখন বৃষ্টি হলে তো না বুনে দিব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে JYMA ক্লাবের মাঠে। খেলাকে ঘিরে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায় স্টেডিয়াম জুড়ে। শনিবার এই খেলায় অংশগ্রহণ করে JYMA এবং মিলন সংঘ। খেলার ফলাফল অনুযায়ী এই ম্যাচে JYMA ক্লাব জয়ী হয়। JYMA টিমের হয়ে মনীষ ওরাও 4টি, অমৃত ওরাও 2টি, আকাশ ওরাও 1টি গোল করেন। অন্যদিকে মিলন সংঘ করে 2টি গোল। দলের তরফ থেকে গোল করে গুড্ডু ওরাও এবং চিরঞ্জিত শীল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন JYMA-র মনীষ ওরাও। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। অভিনবত্বের ছোঁয়া, বাঁশের মধ্যে কারুকার্য বিশিষ্ট খুঁটি পুজোর আয়োজন। দিশারি ক্লাবের দুর্গোৎসব এবার ৬২তম বছরে পদার্পণ করতে চলেছে। বাঁশেও বিপদ, ডেঙ্গু ঠেকাতে বাঁশের মুখ বন্ধ কর্মসূচি শুরু করল জলপাইগুড়িতে।
পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।